বিরতির পরে আমাদের যে ক্লাস প্রথমে আছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন টপিকটা এবার কি সেটা আমরা দেখি। খণ্ডকায়ন বলতে বোঝাচ্ছে কোনো প্রাণীর দেহ যদি লম্বালম্বী অক্ষ বরাবর একই রকমের খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রাণীর দেহকে দুইটা সমান ভাগে বা একই রকমের দুইটা খণ্ডে বিভক্ত করতে পারি, এই যে খণ্ডে বিভক্তকরণ, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে খণ্ডকায়ন। এবং এই খণ্ডকায়নের আর একটা নাম আছে, সেটা হলো মেটামারিজম। এবং এই যে প্রতিটা খণ্ড পাচ্ছি, অর্থাৎ খণ্ডকায়নে যে প্রত্যেকটা খণ্ডক পাচ্ছি, এই খণ্ডককে বলা হচ্ছে মেটামিয়ার বা সোমাইট। প্রতিটা খণ্ডককে বলা হচ্ছে মেটামিয়ার বা সোমাইট। তো এরপরে দেখো, এরপরে এই খণ্ডকায়নের উপর ভিত্তি করে প্রাণীগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন আছে সমখণ্ডায়ন বিশিষ্ট আর অসমখণ্ডকায়ন বিশিষ্ট আর খণ্ডকায়ন বিহীন। অর্থাৎ সমখণ্ডায়ন বলতে বোঝাচ্ছে যেখানে সমান দুইটা অংশে খণ্ড খণ্ড করা যাবে, অর্থাৎ সমানভাবে খণ্ড করতে পারবো। যেমন দেখো কেঁচুর খণ্ডকায়ন, কেঁচুর দেহকে কিন্তু আমরা সমান ভাগে ভাগ করতে পারছি, অর্থাৎ সমানভাবে খণ্ড খণ্ড করতে পারছি। তো এই ক্ষেত্রে হলো সমখণ্ডায়ন। এবং এরপরে দেখো অসমখণ্ডকায়ন। অসমখণ্ডকায়নটা কি? অসমখণ্ডকায়নটা হলো যে সমান দুইটা অংশে আমরা ভাগ করতে পারবো না। যেমন আছে পতঙ্গের খণ্ডায়ন, অর্থাৎ পতঙ্গকে আমরা সমান দুইটা অংশে ভাগ করতে পারবো না, এই ধরনের খণ্ডকায়নকে বলা হচ্ছে অসম খণ্ডকায়ন। অর্থাৎ যারা খণ্ডকায়নগুলোকে, অর্থাৎ যে প্রতিটা খণ্ডকায়নের পরে প্রতিটি যে খণ্ডক পাচ্ছি, অর্থাৎ যে মেটামিয়ার বা সোমাইট পাচ্ছি, এগুলো আলাদা আলাদা হবে। এবং খণ্ডকায়ন বিহীন বলতে কি বোঝানো হচ্ছে? খণ্ডকায়ন বিহীন বলতে বোঝানো হচ্ছে মূলত যে যাদেরকে কোনো খণ্ডকায়ন নেই, যেমন সমুদ্র তারা, ঝিনুক, এদেরকে কোনো খণ্ডকায়ন নেই। তো এরপরে পরের টপিকে আমরা চলে যাই। পরের টপিকে আছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এখন দেখো এখানে বলছে অঞ্চলায়ন কাদের হয়। তোমাদের এত কিছু না জানলেও একটা জিনিস জানতেই হবে, অঞ্চলায়ন হয় আর্থ্রোপোডাদের। দেখো এখানে আছে, আর্থ্রোপোডার আছে। এই আর্থ্রোপোডা দিয়ে মনে রাখবা, দিয়ে মনে রাখবা আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডাতে দেখা যায় কোন ধরনের, কি দেখা যায়? অঞ্চলায়ন, অর্থাৎ অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। ট্যাগ আচ্ছা হ্যাঁ, ট্যাগমাটাইজেশন দেখা যায় বা অঞ্চলায়ন দেখা যায় হলো আর্থ্রোপোডা পর্বে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে দেখো অঞ্চলায়নে তোমার এখানে সংখ্যাটা আছে, পড়লে বুঝতে পারবা যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বাহ্যিকভাবে খণ্ডকায়িত হলে অধিকাংশ ক্ষেত্রে খণ্ডকগুলো সুস্পষ্ট নয়, বরং এক্ষেত্রে কিছু কিছু একত্রে মিলিত হয়ে। আচ্ছা আমি এত কিছু না পড়ে আমি তোমার একটু বুঝাই দেই। বিষয়টা হলো দেখো, এই ঘাসফড়িংয়ের দেহকে তিনটা অংশে ভাগ করছে। দেখো একটা হলো মাথা, একটা হলো বক্ষ, আর একটা হলো উদর। তিনটে সাইডে ভাগ করছে। তো এই মাথার মধ্যে দেখো এর এই যে চোখ আছে, পুঞ্জাক্ষী আছে, তারপরে এই যে সরলাক্ষী আছে, দেখো এই যে পা আছে। এখন আবার দেখো এই বক্ষ অঞ্চলে তার, এটা তোমাদের হয়তো ঘাসফড়িং এর অধ্যায় দেখে বোঝালে ভালো হতো। তো এখানে দেখো এই বক্ষ অঞ্চলে এর যে দুজোড়া ডানা আছে। তারপরে এখানে তার শ্বাসরন্ধ্র বা স্পাইকাল রয়েছে। তো হলো শ্বাসরন্ধ্র বা স্পাইকাল রয়েছে। আবার এখানে দেখো এখানে হলো যে জনন ছিদ্র রয়েছে বা পায়ু অঞ্চল রয়েছে। তো এই যে তিনটা ভাগে ভাগ করছি আমরা, যে অঞ্চলে অঞ্চলে ভাগ করছি, কিন্তু এর মধ্যে দেখো একটা ভাগ কিন্তু থাকছে না। যেমন মাথার এই অংশে দেখো, শুধুতে যদি মাথা বলতে পারতাম তাহলে তো হতো। এর মধ্যে দেখো আমাদের চোখ আছে, পুঞ্জাক্ষী আছে, সরলাক্ষী আছে। তো এই যে বিভিন্ন অংশ থাকছে, এই অংশগুলো মানে কোনোটাই সুস্পষ্ট নয়। এ কারণে এই যে এইভাবে যে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন করা যাচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে, মানে এই যে সুস্পষ্ট না হওয়ার কারণে এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। তো এরপরে দেখো আছে প্রান্তিকতা। প্রান্তিকতা কি? প্রান্তিকতা মূলত হলো এই যে, হ্যাঁ আচ্ছা তোমরা দেখো এই যে প্রাণীটার ক্ষেত্রে দেখো, এই যে সামনের দিকে প্রান্তকে বলা হচ্ছে সম্মুখ প্রান্ত, পিছনেরটাকে বলা হচ্ছে পশ্চাৎ প্রান্ত, এর পাশের এই দেহটাকে বলা হচ্ছে পার্শ্বীয় প্রান্ত, এই পেটের দিকে এটাকে বলা হচ্ছে অঙ্কীয় প্রান্ত, আর পিঠের দিকে বলা হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত। তো এই যে দেহের এক এক প্রান্তকে, অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীদের ক্ষেত্রে এই যে দেহের এক একটা প্রান্তে মুখ থেকে মাথা পর্যন্ত মানে পাই পর্যন্ত, এদেরকে এই যে বিপরীত প্রান্ত, এই প্রান্ত বলা হয়। এগুলো মুখ থেকে পাই পর্যন্ত এদের এক একটাকে বলা হয় প্রান্ত। এখন এই প্রান্ত মূলত প্রান্তের যে প্রান্তের উপর ভিত্তি করে প্রান্তিকতা মূলত হচ্ছে 5 প্রকার। এর মধ্যে আছে দেখো সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, পৃষ্ঠীয় প্রান্ত, অঙ্কীয় প্রান্ত, পার্শ্বীয় প্রান্ত ইত্যাদি। আচ্ছা এরপরে তল আছে, তল অনুপ্রস্থ তল, অনুদৈর্ঘ্য তল, এর মধ্যে তেমন কিছু আসে না, পড়ে সময় নষ্ট করে লাভ নাই। এরপরে দেখো সিলম। আচ্ছা সিলম জিনিসটা কি তোমাদের আমি একটু চিত্র থেকে দেখাই। এখানে দেখো, এখানে সিলম জিনিসটাকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা বিষয়টা দেখো, বিষয়টা হলো ত্রিভুবনস্তরী প্রাণীদের। সিলোমের সংজ্ঞা দেওয়ার আগে প্রথমে মাথায় রাখতে হবে ত্রিভুবনস্তরী প্রাণীদের, অর্থাৎ তাদের ভ্রূণের স্তরে একটোডাম, এন্ডোডাম, মেসোডাম থাকা লাগবে। অর্থাৎ ত্রিভুবনস্তরীর ক্ষেত্রে তো মেসোডাম থাকে, কিন্তু দ্বিভুবনস্তরীর কিন্তু মেসোডাম থাকে না। কিন্তু এখানে সিলোমের সংজ্ঞা দিতে গেলে বা সিলোম থাকতে গেলে সেখানে ত্রিভুবনস্তরী থাকা লাগবে, অর্থাৎ মেসোডাম থাকা লাগবে। কেন মেসোডাম থাকা লাগবে? দেখো এখানে সিলোমের সংজ্ঞায় বলা হচ্ছে ত্রিভুবনস্তরী প্রাণীদের
এই যে বাইরের যে পেরিটোনিয়াম পর্দা, বাইরের যে পর্দা, এই পর্দাকে বলা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। তাহলে ত্রিভুজস্তরী প্রাণীদের পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, অর্থাৎ কি আবৃত, এর যে মাঝখানে মেসোডাম অঞ্চল আছে, তোমাদের একটোডাম, এন্ডোডাম, মেসোডাম পড়ছে, এই যে মাঝখানে মেসোডাম অঞ্চল আছে, অর্থাৎ এই মেসোডাম অঞ্চলটা থাকবে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। এবং এই মেসোডাম অঞ্চলটা কি থাকবে, মেসোডার্মাল কোষ নির্মিত, অর্থাৎ যেহেতু মেসোডাম মাঝের স্তর, এই মেসোডামে যদি যে কোষগুলো থাকবে তাদেরকে বলা হবে মেসোডার্মাল কোষ। তাহলে ত্রিভুজস্তরী প্রাণীদের পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, এই যে মেসোডাম, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত মেসোডাম, অর্থাৎ এখানে যে মেসোডার্মাল কোষ থাকবে, মেসোডার্মাল কোষ দিয়ে, এই মেসোডার্মাল কোষ এবং এই মেসোডাম, এই পুরোটাকে কিন্তু পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে। থেকে যে এখানে যে গহ্বরটা সৃষ্টি করছে এটাকে বলা হচ্ছে সিলম। তোমাদের এখানে সিলম দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখা আছে, ফোন দিয়ে অত সম্ভব হচ্ছে না। এইখানে দেখো এই যে গহ্বর, ফাঁকা গহ্বর, এই গহ্বরটাকে বলা হচ্ছে সিলম। আর দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে আমরা বলতাম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তো আমরা দেখো এখানে সংজ্ঞা থেকেই তোমাদের একটু বলে দেই। ত্রিভুজস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডাম স্তর থেকে সৃষ্ট, অর্থাৎ মেসোডাম স্তর মানে আমি বলছি মাঝের স্তর থেকে সৃষ্টি হবে, এবং এখানে যে গহ্বর মেসোডার্মাল কোষ নির্মিত। তাহলে আমি বলছি মেসোডার্মের যে কোষগুলো থাকবে তাদেরকে বলা হবে মেসোডার্মাল কোষ, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, অর্থাৎ চারপাশের যে পর্দাটা থাকবে ওটা হলো পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সিলম বলে। এটা মূলত একটা গহ্বর বলতে পারো। তো এরপর দেখো এই সিলেমের উপর ভিত্তি করে প্রাণীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাসিলোমেট বা সিলোম নাই, একটা আছে সুডোসিলোমেট বা ভ্রান্ত সিলোম যুক্ত বা অপ্রকৃত সিলোম, আর একটা আছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম। আচ্ছা, বিষয়টা কিরকম আমি একটু বলি। এখানে প্রথমে আছে দেখো অ্যাসিলোমেট, এক কথাটা অর্থ মনে রাখবা নাই। তাহলে অ্যাসিলোমেট কথাটার অর্থ যার সিলোম নাই, যার সিলোম নাই সে ধরনের প্রাণীকে বলা হচ্ছে অ্যাসিলোমেট। তো অ্যাসিলোমেটের কথাটার উচ্চারণ থেকে দেখো একটা ওয়ার্ড আসছে, সেটা হলো, ধরে নাও অ্যাসিলোমেটের কথার থেকে উচ্চারণ আসছে যে এক, অ্যাসিলোমেট এক। অ্যাসিলোমের যে উদাহরণ পর্ব আছে, উদাহরণ আছে দেখো 1 থেকে 3, আমি লিখে রাখছি। তো দেখো 1 থেকে 3, দেখো এখানে তোমরা পড়লে বুঝতে পারো, পরিফেরা, নিটেরিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, এগুলো সব হলো অ্যাসিলোমেট পর্বভুক্ত। অর্থাৎ তাহলে তোমরা মনে রাখবে অ্যাসিলোমেট 1 থেকে 3, অ্যাসিলোমেট এক, অ্যাসিলোমেট 1 থেকে 3, তাহলে অ্যাসিলোমেট দিয়ে মনে রাখবে 1 থেকে 3। এরপরে দেখো 1 থেকে 3 হয়ে গেল অ্যাসিলোমেট, এরপরে আছে দেখো সুডোসিলোমেট, এরপরে আছে সুডোসিলোমেট। সুডোসিলোমেট মনে রাখবা, যেহেতু অ্যাসিলোমেটে সুডো অর্থ কি ভ্রান্ত সিলোম, অর্থাৎ অপরকৃত সিলোম, তাহলে যার সিলোম নাই তার থেকে একটু উন্নত, তাহলে তার থেকে যদি একটু উন্নত হয় তাহলে তার পর্ব সংখ্যা হবে কি 3 থেকে একটু বেশি, তার পর্ব সংখ্যা হবে 4, অর্থাৎ সেটা হলো নেমাটোডা পর্ব। তাহলে নেমাটোডা পর্বে কোন ধরনের সিলোম দেখা যায়, সেটা হলো সুডোসিলোমেট বা অপরকৃত সিলোমেট। আচ্ছা, এখানে দেখো নেমাটোডা ছাড়াও আরো 2টা পয়েন্ট আছে, রোটিফেরা আর কাইনোরাইসা। তো তোমরা এক্ষেত্রে কেএনআর দিয়ে মনে রাখতে পারো, কেএনআর দিয়ে মনে রাখতে পারো এই জিনিসটা, আর না রাখলেও সমস্যা নাই, যেহেতু তোমাদের ওটা দুইটা আসে না, শুধু তো মূল পর্বটা আসে নেমাটোডা। তোমরা মনে রাখবে সুডোসিলোমেট যেহেতু অপরকৃত সিলোম থেকে একটু উন্নত, তাহলে এর নিশ্চয়ই পর্বটা হলো একটা বেশি হবে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে হলো ইউসিলোমেট, ইউসিলোমেট। আচ্ছা, ইউ বা প্রকৃত সিলোমেট, প্রকৃত সিলোমেটের দেখো প আছে, প দিয়ে মনে রাখবা হলো, প আছে তাহলে প দিয়ে মনে রাখবা হলো 5। তাহলে 5 থেকে যে বাকি পর্ব পর্যন্ত আছে 9টা, এগুলো সবগুলো হলো ইউসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট মনে রাখবা 1 থেকে 3, আর এই ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট প দিয়ে মনে রাখবা 5 থেকে 9, আর সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোম মনে রাখবা 4 নাম্বার পর্ব। এগুলো কিন্তু সব পর্ব নাম্বার, 1 থেকে 3 নং পর্ব, 4 নং পর্ব, আর 5 থেকে 9 নং পর্ব। তোমাদের এই নামগুলো মুখস্থ করতে যতটা কষ্ট হতো, পর্বের নাম মুখস্থ করলে কিন্তু আরো সহজ হয়ে গেল। আর তোমাদের তো আগেই বলছি পর্বের নাম ছন্দ দিয়ে পড়তে পারবো, তোমরা বলছো মুখস্থ আছে। তো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া, না ভাই। আচ্ছা, তো তোমাদের থেকে একটু শুনি, তোমরা এই জিনিসগুলো কিভাবে মুখস্থ রাখছিলে? মানে এতদিন তোমরা পড়ছো তো অনেকবারই, যেহেতু প্রথম অধ্যায়, এই জিনিসগুলো তোমরা কিভাবে মুখস্থ রাখছিলে, তোমাদের থেকে একটু শুনি। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া আমি এইভাবে সংখ্যা দিয়ে পড়ছিলাম। আচ্ছা, আর কেউ কিভাবে? ভাইয়া ওইভাবে মুখস্থ। আচ্ছা, তো সংখ্যা দিয়ে এইভাবে মনে রাখবা, পর্ব নাম্বার দিয়ে, তাহলে তোমাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তো এরপরে দেখো নটোকট, নটোকটটা মূলত কি, নটোকটটা মূলত হলো আমাদের ভ্রূণ অবস্থায়, অর্থাৎ কারো ভ্রূণ অবস্থায় থাকে, কারো আজীবন থাকে। তো এরকম দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, অর্থাৎ তুমি যে মানুষ, এই মানুষের ক্ষেত্রে আমাদের যে পিঠের দিকে যে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, অর্থাৎ মেরুদণ্ড বরাবর যদি একটা রেখা কল্পনা করো, এই যে পৃষ্ঠ মধ্যরেখা পর, অর্থাৎ পিঠের
মাঝখানের মধ্যরেখা বরাবর যদি একটা কিছুটা নমনীয়, অর্থাৎ এখানে বলা আছে দেখো কিছুটা নমনীয় স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত টিস্যু দণ্ডকে বলা হচ্ছে নটোকট। আর এই নটোকট যখন হলো মানুষের পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসে তখন সেটা মেরুদণ্ডী প্রাণীতে হয়ে যায়। অর্থাৎ উন্নত প্রাণী দেহে নটোকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। মানে আমাদের কিন্তু নটোকট নাই, আমাদের আছে মেরুদণ্ড। কিন্তু আমাদের আরো কয়েকটা পর্ব আছে, যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের হলো আজীবন নটোকট থাকে। কিন্তু আমরা যেহেতু ভার্টিব্রাটা উপপর্বের, তো ভার্টিব্রাটা উপপর্বের যারা আছে তাদের মূলত নটোকটটা মূলত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তো এরপর দেখো এরপরে আছে নটোকট, অর্থাৎ এখানে দেখো নন কর্ডেট আর কর্ডেট। কর্ডেট হতো কর্ডেটা পর্বের যারা আছে, আর নন কর্ডেট হতো কর্ডেটা পর্বের আগের যারা আছে, মানে একান্নটার মাঠের মধ্যে যারা আছে। তো এরপরে দেখো এরপরে আছে পোস্টিং নালী। পোস্টিং নালীর উপরে তোমাদের তো আমি তৃতীয় অধ্যায়ে পড়াছিলাম, মানে ফ্রি ক্লাসে দেখাইছিলাম আর কি। তো ওখানে পোস্টিং নালী দেখাচ্ছিল, আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত একটা নালী ছিল পোস্টিং নালী। তো এই পোস্টিং নালীর উপর ভিত্তি করেও কিন্তু এদেরকে বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে। একটা দেখো প্যারাজোয়া আর একটা জোয়া হচ্ছে ইন্টারোজোয়া। একটা আছে প্যারাজোয়া আর একটা আছে ইন্টারোজোয়া। প্যারাজোয়ার আছে দেখো প, পরিফেরার আছে পি। প্যারাজোয়া হলো পরিফেরা পর্বভুক্ত। প্যারাজোয়া হলো পরিফেরা পর্বভুক্ত প্রাণী। অ্যান্টারোজোয়া মনে রাখবে, পরিফেরা যদি প্যারাজোয়া নিয়ে নিছে, তো এরপরের থেকে যেগুলো আছে নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত সবগুলোই হলো এন্টারোজোয়া। প্যারাজোয়া হলো পরিফেরা পর্বভুক্ত প্রাণী, আর এন্টারোজোয়া হলো নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত যেগুলো আছে সবগুলোই হলো এন্টারোজোয়া। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদের মাথায় রাখলে তোমাদের এইচএসসিতে কিন্তু রিটেনে ভালো করা সম্ভব হবে, প্লাস এমসিকিউ কিন্তু ভালো করা সম্ভব হবে। রিটেনে কিভাবে, ধরে নাও তুমি তোমার বললো যে নিডারিয়া পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমরা তো জানো নিডারিয়া পর্বে কোনো সিলোম থাকে না, অর্থাৎ অ্যাসিলোমেট। তাহলে তোমরা লিখবা নিডারিয়া পর্বে প্রাণীদের কোনো সিলোম থাকে না, অর্থাৎ এরা অ্যাসিলোমেট। আবার একটা লিখবা যে নিডারিয়া পর্বের যে পোস্টিং নালী থাকে, সেই পোস্টিং নালীটা মূলত অ্যান্টারোজোয়া। আবার এর আগে তোমাদের যে জিনিসগুলো পড়াইছি, খণ্ডকায়ন আছে কি খণ্ডকায়ন নাই, এই জিনিসগুলো দিয়েও কিন্তু তোমরা একটা করে বৈশিষ্ট্য দিতে পারবা। এরপরে আরো যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে একটা করে কিন্তু বৈশিষ্ট্য তুলে ধরতে পারবা। আর প্রতিসাম্যতা দিয়েও কিন্তু একটা বৈশিষ্ট্য তুলে দিলে, নিডারিয়া পর্বে ওয়ারীয় প্রতিসাম্য দেখা যায়, এই কিন্তু একটা পয়েন্ট হয়ে গেল। তো তোমাদের যখন রিটেনে আসবে তখন কিন্তু এই যে টেকনিকগুলো আছে টেকনিকগুলো দিয়ে কিন্তু পড়লে মনে থাকবে আর কি। তো এরপরে দেখো শ্রেণীবিন্যাসের নীতি। আচ্ছা, শ্রেণীবিন্যাসের নীতিটা মূলত কি বোঝাচ্ছে? শ্রেণীবিন্যাসের নীতিটা হলো মূলত এরকম যে আমরা যে পর্ব, মানে আমাদের যে প্রাণীগুলোকে বিভিন্ন পর্বে বা বিভিন্ন মানে একটা পার্ট করে ভাগ করবো, অর্থাৎ পৃথক করে ভাগ করব। এই ভাগটা কিভাবে করব? আমরা এই 5টা প্রক্রিয়া অনুসরণ করলে এই ভাগটা করতে পারি। সেই 5টা প্রক্রিয়াটা কিরকম? ধরে নাও আমরা প্রথমে কি করব, ওই প্রাণীগুলোকে সব শ্রেণীবদ্ধ করব, অর্থাৎ সবগুলোকে এক জায়গায় করে আমরা শ্রেণীবদ্ধ করলাম। করে কি করব, আমরা শনাক্তকরণ করব। শনাক্তকরণ কি, যে এদের বৈশিষ্ট্য এরকম, এরা এক সাইড দাঁড়াও, এদের বৈশিষ্ট্য এরকম, তোমরা এক সাইড দাঁড়াও, তোমাদের বৈশিষ্ট্য এরকম, তোমরা এক সাইড দাঁড়াও। এভাবে কি করব, শনাক্তকরণ করব। এরপরে কি করব, ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি করব। অর্থাৎ বলবো তোমাদের যেহেতু বৈশিষ্ট্যগুলো এরকম, তোমরা এক সাইডে থাকো, তোমাদের বৈশিষ্ট্যগুলো এরকম, তোমরা এক সাইডে থাকো, আর তোমাদের বৈশিষ্ট্যগুলো এরকম, তোমরা জেনে রাখো। তো এই ক্ষেত্রে এরপরে আবার কি করব, এদের এক একটা করে নাম দেব। প্রত্যেক একটা করে পর্ব ভাগ করলাম, এদের এক একটা করে নামকরণ করব। এরপরে শেষে কি করব, শেষে গিয়ে এই প্রাণীগুলোকে আমরা সংরক্ষণ করব। এটা হলো মূলত শ্রেণীবিন্যাসের নীতিতে বোঝানো হয়েছে। তো এখানে আছে, তোমরা রিডিং পড়ে নিবা, আমি কয়েকটা লাইন বলে দেই, সেগুলো হলো ইম্পর্টেন্ট তোমরা। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হচ্ছে ট্যাগজনকে বলা হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, অর্থাৎ শ্রেণীবিন্যাসের একক যদি কাকে বলা হয় পরে তোমরা দিবা হলো ট্যাগজনকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। এরপরে দেখো আমাদের 7টা র্যাঙ্ক আছে দেখো, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এখানে তোমরা মূলত পড়ছো জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, ওই যে 7টা ধাপ। এই 7টা ধাপকে একত্রে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই 7টা ধাপকে একত্রে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। তো এরপরে দেখো এখানে একটা কথা আছে, দেখো শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হলো প্রজাতি। তোমরা রিডিং দেবে, এখানে তেমন পড়ার কিছু নাই বা বোঝানোর কিছু নাই। তো এরপরে দেখো একটা কথা আছে রাজ্যের কথা। এই রাজ্যটা বলা হচ্ছে এটি শ্রেণীবিন্যাসের সর্বজনীন স্তর। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের। শ্রেণীবিন্যাসের সর্বজনীন স্তর কোনটি? রাজ্য। শ্রেণীবিন্যাসের সর্বজনীন স্তর যদি পড়ে কোনটা, সেটা হলো রাজ্য। তো এরপরে দেখো নামকরণ আছে। তো নামকরণ করেন কে? আমাদের দ্বিপদ নামকরণ করেন হলো ক্যারোলাস লিনিয়াস। তোমরা এটা জানো যে একটা গণ এবং একটা প্রজাতি দিয়ে দুইটা পার্টে অর্থাৎ দুইটা পদে নামকরণ করেন, এই কারণে বলা হয়েছিল দ্বিপদ নামকরণ। আর এরপরে আরো একটা নামকরণ আছে ত্রিপদ নামকরণ, অর্থাৎ সেটা করেন হলো বিজ্ঞানী সেলেজেল।
তোমাদের এইখানে আছে লেখা দেখো, বিজ্ঞানী সেলেজেল। বিজ্ঞানী সেলেজেল ত্রিপদ নামকরণ করেন। অর্থাৎ তিনি কি করেন, একটা গণ ছিল, একটা প্রজাতি ছিল, তার সাথে আরো একটা উপপ্রজাতি লাগাইছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে যে সাধারণ একটা চড়ুই পাখি, তার বৈজ্ঞানিক নাম হবে প্যাসার ডোমেস্টিকাস। তো এই চড়ুই পাখিটা যদি নীলনদ এলাকায় থাকে তাহলে তার সামনে একটা উপপ্রজাতি দিতে হবে। অর্থাৎ এই পাখিটা কিন্তু আর একটা উপপ্রজাতি, অর্থাৎ চড়ুই পাখিরই একটা প্রজাতি, কিন্তু একটা এদের বৈশিষ্ট্যগুলো একটা ভিন্ন, কারণ এরা হলো সবসময় নীলনদ অঞ্চলে থাকে। এই কারণে এদেরকে আরো একটা উপপ্রজাতি দিচ্ছে। দেখো প্যাসার ডোমেস্টিকাস, এরপরে দিছে হলো নিলোটিকাস। এই নিলোটিকাসটা হলো উপপ্রজাতি। তো এরপরে দেখো, এরপরে আছে ICZN এর পূর্ণরূপ। এই পূর্ণরূপটা তোমরা পড়ে ফেলবে। ICZN এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লাচার। এই যে ওয়ান আছে এখানে কিন্তু মাথায় রাখো, প্রিপোজিশন ওয়ান আছে। আর এরপরে তোমাদের যে 5টা ধাপ বলছিলাম, দেখো এখানে 5টা ধাপই দেওয়া আছে, শেষে এসে সংরক্ষণ বলছে। তো আচ্ছা, এ পর্যন্ত কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা, তো এরপরে দেখো এখানে আমি বলছিলাম যেটা প্রধান পর্ব আর গৌণ পর্ব। অর্থাৎ প্রধান পর্ব মোট 23টা পর্ব আছে, তার মধ্যে প্রধান পর্ব 9টা, বাকিগুলো সব গৌণ। এখানে রিডিং দিয়ে দিবা, সমস্যা নাই। এখানে আরো একটা কথা অ্যাড করি তোমাদের, যে সবচেয়ে বৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা এবং সবচেয়ে ক্ষুদ্রতম পর্ব হলো একাইনোডার মাটা। অর্থাৎ এগুলো প্রাণীর সংখ্যা কম তাই বলা হচ্ছে। অর্থাৎ সবচেয়ে বৃহত্তর পর্ব হলো, সবচেয়ে বেশি প্রাণী আছে আর্থ্রোপোডা পর্বে, আর সবচেয়ে কম প্রাণী আছে হলো একাইনোডার মাটা পর্বে। আর দ্বিতীয় ক্ষুদ্রতম হলো পরিফেরা পর্ব, আর দ্বিতীয় বৃহত্তম পর্ব হলো মলাস্কা পর্ব। আশা করি এটা সবাই জানো। তো এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে কি প্রথম পর্ব। প্রথম পর্বটা কি? আচ্ছা বলো, আচ্ছা কিছু বলবা? আর কত দূর পড়াবেন একদিন? আমি তো বলছিলাম মলাস্কা পর্যন্ত থাকবে, অর্ধেক থাকবে। যেহেতু তোমাদের এই অধ্যায়টা ছোট অধ্যায়, আমরা চাইছিলাম 2টা লেকচারে শেষ করতে। 2টা লেকচার শেষ করে মানে অ্যানিলিটা শেষ পর্যন্ত। আর এই পর্যন্ত এর মধ্যেই তোমাদের আর কি আগামীকাল এক্সাম হবে। এক্সাম দেওয়ার সময় হলো সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এর মধ্যে যে কোনো টাইম তোমরা এক্সাম দিতে পারবে। ভাইয়া কোন পর্যন্ত এক্সাম হবে কালকে? কালকে আজকে যে পর্যন্ত ক্লাস নিচ্ছি, অর্থাৎ তোমাদের মলাস্কার আগ পর্যন্ত। মলাস্কা পড়া লাগবে না, মলাস্কার আগ কালকে পর্যন্ত, অর্থাৎ নিতে হবে না? অ্যানিলিটা শেষ পর্যন্ত। এটা তো অনেক কম হয়ে গেল, নিতে হবে না বললো কে রে? আর তোমাদের তো আচ্ছা, তোমাদের কথা বলে, তোমাদের পড়া তো ক্লাসেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি যেভাবে ট্রিক দিয়ে পড়াচ্ছি এখানে তো ক্লাসেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। তোমাদের তো মুখস্থ করতে হবে, বাসায় গিয়ে এরকম কোনো পড়া আছে নাকি? আমি তো মনে করি যে যারা ক্লাস করে আমার বা অফলাইনে যারা আছে, তারা তো ক্লাস করলে তাদের পড়া লাগে না, তারা তো নিজেরাই বলে যে আমাদের বাসায় গিয়ে আর পড়া লাগে না। তুমি যে বলছো আমাদের অনেক পড়া হয়ে যাচ্ছে, এটা কেমন হয়ে গেল? আচ্ছা, তো এখানে তোমাদের বেশি কিছু, আর আমাদের ক্লাস তো 8টা পর্যন্ত, তো তো জানার কথা তাই না? এখন কি 8টা বাজছে? আচ্ছা সমস্যা নেই, আমরা ভাইয়া আমাদের কি বৃহস্পতি ক্লাস হবে? তোমাদের রুটিন দেওয়া হয়েছে না? হ্যালো? আচ্ছা, আমি ওইটা তারিখগুলো খেয়াল করিনি। আচ্ছা, তোমরা তারিখ না হলেও বার খেয়াল করতে পারো। অর্থাৎ তোমাদের মেবি শনি সোম বুধ, তোমাদের মেবি মঙ্গল, রবি মঙ্গল বৃহস্পতি মনে হয় তোমাদের ক্লাস, তাই না? জি ভাইয়া, হ্যাঁ, হিসাব করে তোমাদের রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস, আর শনি সোম বুধ এক্সাম। রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস আর শনি সোম বুধ জি এক্সাম। আর আমাদের শুক্রবারে প্ল্যান আছে, তোমাদের যখন একটা করে অধ্যায় শেষ হয়ে যাবে তখন পুরো অধ্যায়টার উপর একটা করে এক্সাম রাখা, এরকম একটা প্ল্যান আছে আর কি। আমাদের সেভাবে কাজ চলছে আর কি, কোশ্চেন প্রণেতারা কোশ্চেন করছে। আর এই কারণেই তোমাদের আর বলছি আর কি, যে প্রত্যেকে 10 তারিখের মধ্যে তোমাদের যে প্ল্যান শর্তগুলো দেওয়া হয়েছে আর কি, 10 তারিখের মধ্যে বেতন পেমেন্ট করবা। আর তোমাদের ক্লাসে সর্বোচ্চ থাকার চেষ্টা করবা, কারণ আমি কিন্তু কোনো অজুহাত শুনতে চাই না। কারণ এই সন্ধ্যার টাইমে সবাই ফ্রি থাকে, কোনো কাজ থাকে না। কারণ সন্ধ্যার টাইমে কারোরই কাজ থাকে না, এটা মানতে হবে। তো এই কারণে তোমরা অজুহাত দিতে চেষ্টা কম করবা, কারণ এটা তোমাদেরই লাভ, আমাদের কিছু না। কারণ তোমাদের যদি আমি মাস শেষে পড়িয়ে গিয়ে টাকা পাবো এরকম ভাবে পড়াই, তাহলে আমার কিন্তু তোমার কোনো ইয়ে আসে না, সমস্যা না। কিন্তু আমি চাচ্ছি যে না, আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তারা অন্যদের থেকে ভালো করবে। আমি চাই আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তারা যে কোনো টপ লেভেলের স্টুডেন্টের সাথে পারফরমেন্স করার ভূমিকা রাখে, এরকম একটা। কারণ ইভেন আমি নিজের থেকে তুলনা করি, আমি যে গ্রাম অঞ্চলে থেকেও কিন্তু আমি কোচিং এ টপ 100 এর মধ্যে ছিলাম।
অলওয়ে মানে আমি আমার প্রোফাইলে তো অনেক পুরস্কারের ছবি দেখছো হয়তো, আমি টপ 100 এর মধ্যে ছিলাম বলে আমার পুরস্কারিত করতো অলওয়েজ। এইটাই। আর আবার আমি প্রাইজ মানিও পাতাম, মানে আমাদের ওখানে হয়তো রেটিনায় কি করতো যে যে টপ 100-র মধ্যে থাকবে তাতে 100 টাকা করে ফ্লেক্সি লোড দিত। তো ওভাবে 18-1900 মানে আমাদের মডেল টেস্টের সময় এটা করছিল অবশ্য, তার আগে আর করে নাই, তার আগে করলে অনেক টাকা হতো হয়তো। তো আমাদের মডেল টেস্টের সময় করছিল, তো প্রায় 1800 টাকার মতো হয়তো পাইছিলাম, মানে একটা একটা করে এক্সাম 100 টাকা করে। আবার ওই আমাদের হলো সব এক্সাম মিলে যে টপার থাকতো, টপ 100 জনের মধ্যে থাকতো, তাদের পুরস্কৃত করছিল। অর্থাৎ সেখান থেকেও আমি পাইছিলাম 500 টাকা, মানে 500 টাকা দিছিল টপ 100-এর মধ্যে থাকার জন্য। তো এইরকম কথা হলো, আমি কিন্তু তোমরা তাও এই যে আমাদের মানে আমাদের ধারে কাছে পাচ্ছ আর কি, তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি বুঝিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু আমাদের কলেজ লেভেলে বা আমরা এইচএসসি লেভেলে কিন্তু এরকম ভাবে পড়ালেখা পাইনি। তো তারপরেও কিন্তু আমরা কোচিং এ গিয়ে একটু পারফরমেন্স ভালো করছি। তো তোমাদের হাতে এখন হিউজ সময়, তো আমি মনে করি আমাদের যে স্টুডেন্টগুলো আছে তোমরা পারফরমেন্স ভালো দিবা। এই কারণে এই যে বললা যে বেশি হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এরকম অজুহাত মানে এরকম ভাবে ইয়ে করলে খারাপ হবে। আর তোমাদের ইয়ে থাকবে যে তোমরা কতটা ভালো করে নিতে পারবা। আমার কথা হলো, আমার এই ক্লাসের পড়াগুলো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, করে বাসায় গিয়ে বেশি না, অনলি 1 ঘন্টা টাইম ধরে আমার এই পড়াগুলো রিডিং পড়বা। মানে আমি যে ট্রিকগুলো দিচ্ছি এই ট্রিকগুলো একবার করে মাথায় আনবা, তোমার কোনো কিছু মুখস্থ হওয়ার দরকার নেই। আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের প্রথম পর্ব আছে প্রাণী পর্বের প্রথম আছে পরিফেরা। তো পরিফেরা আর এক নাম হলো ছিদ্রাল প্রাণী। এটা কিন্তু খেয়াল রাখো, পরিফেরা আর এক নাম হলো ছিদ্রাল প্রাণী। আর এই পরিফেরা দেখো, যেহেতু পর্ব নাম্বার 1, অর্থাৎ এটা সবচেয়ে অনুন্নত, তো এই জন্য এটাকে বলা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম। সবচেয়ে প্রাচীনতম হলো পরিফেরা পর্ব, এবং এদের বেশিরভাগই হলো স্পঞ্জ নামে পরিচিত। অর্থাৎ স্পঞ্জ নামে কেন পরিচিত, এগুলো দেখতে দেখো অনেকটা স্পঞ্জের মতো। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এরা অধিকাংশই সামুদ্রিক, এটা দরকার নাই। আচ্ছা, এরপরে দেখো পরিফেরা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে আছে, দেখো পরিফেরা পর্ব হলো কোষীয় মাত্রার প্রাণী। এটা কিন্তু তোমাদের আমি আগে পড়ে আসছিলাম, কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, এভাবে পড়ে আসছিলাম না 4টা করে, 1 2 3 4। তো ওখানে প্রথমে ছিল কোষ, তাহলে এটা কোষীয় গঠন মাত্রার প্রাণী। তোমাদের অনেক বৈশিষ্ট্য আগে পড়ানো হয়ে গেছে দেখবা। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে এদের অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। অর্থাৎ তোমরা যদি এই চিত্রের দিকে একটু খেয়াল করো, এইখানে দেখো এই ছোট ছোট একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, এই ছিদ্রকে বলা হচ্ছে অস্টিয়া। এবং এর মধ্যে একটা করে দেখো নালীতন্ত্র বিদ্যমান। এই নালীতন্ত্রটা যখন একটা বড় আকার ধারণ করে, অর্থাৎ নালীতন্ত্রটা কোথায় গিয়ে একটা বড় গহ্বর তৈরি করছে, সেটাকে নাম হচ্ছে স্পঞ্জসিল। এবং এরপরে এই স্পঞ্জসিল দিয়ে এই যে নালীতন্ত্রের যে রাস্তাটা বের হয়েছে, অর্থাৎ এই পথটা যে বের হয়েছে, এই পথের যে সর্বশেষ প্রান্ত, এই সর্বশেষ প্রান্তকে বলা হচ্ছে অস্কুলাম। তো এই লেখাগুলো এখানে লেখা আছে। আর এখানে এই কাঁটাগুলোকে বলা হয় স্পিকিউল, ছোট কাঁটাগুলোকে বলা হয় এই স্পঞ্জিন, আর এই বড় কাঁটাগুলোকে বলা হচ্ছে স্পিকিউল। তো তোমাদের মূলত এরকম আসতে পারে পরিফেরা পর্বে 5টা বৈশিষ্ট্য লেখো, বা এমসিকিউ টুকিটাকে আসতে পারে, সেগুলো দেখাই দিচ্ছি এমসিকিউর জন্য। আর রিটেনের জন্য তো 5টা বৈশিষ্ট্য পারবা তোমরা, সমস্যা নাই। তো স্পঞ্জ যেহেতু এই পর্বের উদাহরণ, তাহলে স্পঞ্জ জাতীয় যে শব্দগুলো আছে, অর্থাৎ স্পিকিউল, স্পঞ্জোসিল, তারপরে স্পঞ্জিন, এই শব্দগুলো কিন্তু সব পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, তোমরা মাথায় রাখবা। এবং এ পর্বের সবচেয়ে এমসিকিউর জন্য একটা গুরুত্বপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। তোমাদের এরকম আসবে, নিচের কোন পর্বের প্রাণীতে নালীতন্ত্র দেখা যায়, সেটা হলো পরিফেরা পর্বের প্রাণীতে। পরিফেরা পর্বের প্রাণীতে নালীতন্ত্র দেখা যায়। এবং পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণীরা দেখো নিশ্চল, অর্থাৎ যেহেতু এরা কোনো পাথরের গায়ে বা কোথাও একটা মাটির সাথে আটকে থাকে, এই কারণে এরা হলো নিশ্চল হয়। এখানে কোনো বুঝতে কারো অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা, তো এরপর দেখো নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো তোমরা অনেকে হাইড্রা পড়ে ফেলছো, তো হাইড্রা পর্বের যত বৈশিষ্ট্য আছে নিডারিয়া পর্বের বেশিরভাগই একই। তো এখানে আরো একটা কথা মাথায় রাখতে হবে, নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হচ্ছে সমুদ্রের ফুল বা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত। নিডারিয়া পর্বের প্রাণীরা সমুদ্রের ফুল বা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত, কিন্তু আসে তোমাদের পরীক্ষায়। তো এরপরে দেখো নিডারিয়া হলো টিস্যু মাত্রার প্রাণী। তোমাদের মাত্রা পড়াইছিলাম তখন কোষ ছিল, তারপরে টিস্যু ছিল, তাহলে টিস্যুটা 2 নম্বরে ছিল, তাহলে 2 নম্বর পর্ব ছিল টিস্যু মাত্রার পর্বের প্রাণী। এরপরে দেখো, এরপরে আছে এরা দ্বিস্তরী, কারণ তো পড়ছিলে দ্বিস্তরী, এদের একটুটা মেসোটার্ম থাকে, মাঝখানে মেসোগিলিয়া থাকে। আর হাইড্রার বৈশিষ্ট্যগুলো আছে, দেখো নিমাটোসিস থাকে, নিডোসাইট থাকে, এগুলো তোমরা হাইড্রাতে বেশ মানে ওখানে বিস্তারিত পড়বা, সমস্যা নাই। এরপরে আছে সিলেন্ট্রন থাকে, এটা তো দেখছি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর,
বা সিলেন্ট্রন থাকে। আর এরপরে দেখো এখানে পলিমেডুসা দশা আমি বোঝাইছি, অর্থাৎ এদের বহুরূপীতা দেখা যায় অনেক প্রজাতি। যা বলছি এখানে আছে বেশিরভাগই, সেগুলো তো সব প্রায় পড়ানো হয়ে গেছে। এখানে প্লানুলা নামক লার্ভা দশা থাকে, অর্থাৎ লার্ভা দশার নাম হলো প্লানিউলা। এবং এখানে দেখো 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু প্রাণী। এখন মনে রাখবা 20 প্রজাতির নিডারিয়ান হলো স্বাদু প্রাণী, স্বাদু পানিতে থাকে। ঠিক একইভাবে 20 প্রজাতির ঘাস ফড়িং পাওয়া যায় বাংলাদেশে। এটা কিন্তু মাথায় রাখবা, 20 প্রজাতির ঘাস ফড়িং পাওয়া যায় বাংলাদেশে। এরকম তোমরা কম্বাইন করে করে পড়বা, তাহলে অন্তত কিছু কিছু তথ্যগুলো তোমাদের এই তথ্যগুলো মুখস্থ থাকবে সহজে। আর এই উদাহরণগুলো তোমরা একবার করে রিডিং দিবা। জেলিফিশ, সিয়ানিমন এগুলো তো পড়ছিলে, সমুদ্র তারা, সমুদ্র পাখা। দেখছো তো কে যেন বলছিল যে ভাই এতটা পড়বো কি করে, কয়টা লাইন পড়ালাম, আমি কয়েকটা পয়েন্ট টুকিটাকি পয়েন্ট একটু একটু করে মনে করাই দিলাম। ওখানে কি মুখস্থ করতে হচ্ছে কিছু? আচ্ছা, এই প্লাটি হেলমেন্থিস, প্লাটি হেলমেন্থিস পর্বটা আমরা পাতা দিয়ে মনে রাখতে পারি। অর্থাৎ এই প্লাটি হেলমেন্থিসটা হলো চ্যাপ্টা কৃমি। তো পাতা যেহেতু দেখতে চ্যাপ্টা আকৃতির, অর্থাৎ দেখো এখানে যে একটা চ্যাপ্টা কৃমির চিত্র দেওয়া আছে, এটাও দেখো অনেকটা পাতার মতো দেখতে। তো তোমরা পাতার সাথে মিল রাখতে পারো। যেমন দেখো পাতার যেমন বোটা থাকে, এদের এই মুখে তেমন চোষক বা হুক থাকে। পাতায় যেমন বোটা থাকে, এদের দেহে মুখের দিকে চোষক বা হুক থাকে। তাহলে কিন্তু একটা পয়েন্ট মুখস্থ হয়ে গেল। পাতায় দেখো তোমরা, পাতায় জানো প্যারেনকাইমা কোষ থাকে, প্যারেনকাইমা এপিডার্মিস থাকে, এগুলো তো জানো। আচ্ছা, প্যারেনকাইমা কোষ থাকে বা মেসেনকাইমা কোষ থাকে। এখানে দেখো এর মাঝখানে ওই যে টিস্যুর ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা বা মেসেনকাইম থাকবে। পাতার সাথে কিন্তু সব মিলে যাচ্ছে। আর এরা হলো অ্যাসিলোমেট। তোমাদের তো অ্যাসিলোমেট পড়াইছিলাম 1 থেকে 3 পর্যন্ত। আর এরা ত্রিস্তরী, এটা তো জানো। এদের দ্বিপাশীয় প্রতিসম দেখা যায়। এটা কিন্তু তোমাদের আগে ছন্দ দিয়ে মুখস্থ করাইছি। তো এখানে আর এইখান থেকে ত্রিস্তরী প্রাণী পর্ব প্রথম শুরু হচ্ছে কিন্তু একাইনোটার্মাটা পর্ব দিয়ে, অর্থাৎ ত্রিস্তরী প্রাণী প্রথম শুরু হচ্ছে একাইনোটার্মাটা পর্ব দিয়ে। এবং এটা হলো টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। এটা তোমাদের পড়াইছিলাম কোষ টিস্যু অঙ্গ, অর্থাৎ অঙ্গটা ছিল 3 নম্বরে। তাহলে এই প্লাটিহেলমিনথেস হলো টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। আচ্ছা, এরপরে দেখো, এরপর এদেরকে চ্যাপ্টা কৃমি বলে, তো বলছে পাতার মতো দেখতে বলে। এবং দেখো এর বলছে পোস্টিং নালী ছাড়া অন্তস্থ কোনো গহ্বর নাই, অর্থাৎ পরিপাক নালী ছাড়া এদের ভিতরে কোনো গহ্বর থাকে না। আর এদের দেখো এরপরে বলছে হলো রক্ত সংবহন আর শ্বসনতন্ত্র থাকে না। তোমাদের মনে রাখবা, যেহেতু পাতা আছে, পাতা শুকাই যায় গেলে ওখানে আর তাহলে রক্ত সংবহন তন্ত্র, তারপরে শ্বসন তন্ত্র এসব কিছু পাতায় পাওয়া যাবে না। তাহলে কিন্তু একটা বৈশিষ্ট্য হয়ে গেল, একটা পাতা দিয়ে কিন্তু তোমরা সব বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলছো। এরপরে দেখো এর বলছে রেশন নালী বা শিকা কোষ থাকে। এখানে দেখো শিকা কোষের চিত্র দেওয়া আছে, রেশন নালী, আর এর ভিতর দিয়ে যে নালী গেছে এটাকে বলা হচ্ছে রেশন নালী। রেশন নালী বা শিকা কোষ থাকে। তো এবার মনে রাখবা, তোমাদের পাতা যখন শুকাই যায়, তোমরা অনেকেই পোড়াও গ্রামের অঞ্চলে যারা থাকে, তো মনে রাখবা পাতা যখন শুকাই যায় তখন মানুষ পুড়িয়ে দেয়। তাহলে শিকা কোষ অর্থাৎ আগুনের সাথে সম্পর্ক, শিকা কোষ কোথায় থাকবে? প্লাটিহেলমিনথেস পর্বে। সে পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। এই তো জি পয়েন্ট, ভাইয়া। পয়েন্ট কি মুখস্থ করতে হচ্ছে সবকিছু? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এই তো একটা পাতা দিয়ে কিন্তু তোমরা এই বৈশিষ্ট্য সব কটা মুখস্থ করে ফেললে, এবং তোমার পরীক্ষায় কিন্তু এভাবে লিখে দিবা আর কি, পাতার সাথে তুলনা করে করে সব লিখে দিবা। আচ্ছা, এরপরে আর বৈশিষ্ট্য নেই, মেন বৈশিষ্ট্যগুলো পড়া হয়ে গেছে। মেন বৈশিষ্ট্যগুলো লিখলে হয়ে যাবে, 5টা পয়েন্ট তোমরা কিন্তু অনায়াসে পাবা। এরপরে দেখো, এরপরে আছে নেমাটোডা পর্ব, আমাদের আজকে সর্বশেষ পর্ব পড়া আর কি। তো নেমাটোডা পর্বের ক্ষেত্রে দেখো, নেমাটোডা পর্বের ক্ষেত্রে এর আরেক নাম হলো গোল কৃমি। আগেরটা চ্যাপ্টা কৃমি পড়ছি, এটা হলো গোল কৃমি। এখন আচ্ছা, আমার মনে হয় আগের বার একটা কথা বলতে বাদ গেছে, আমি একটু বলে আসি। এখানে একটা কথা বলতে বাদ গেছে, সেটা হলো এই এপিডার্মিস বা কিউটিকল থাকে। এখন কিউটিকল আর কিউটিন দুটার মধ্যে একটু পার্থক্য আছে। অর্থাৎ কিউটিকলটা হলো কি, যাদের দেহে হলো পাতলা স্তর থাকবে, অর্থাৎ পাতলা ত্বক স্তর। অর্থাৎ যাদের দেহে দেখো এই যে উদাহরণগুলো আছে, এই যে কৃমি, চ্যাপ্টা কৃমি বা এরপরে গোল কৃমি পড়বা, এদের দেহ কিন্তু অনেক পাতলা, অর্থাৎ অনেক পাতলা একটা স্তর থাকে। এই যে পাতলা স্তর, এটাকে বলা হচ্ছে কিউটিকল। এবং যখন এই পাল্লা স্তরটা পাল্লা হলো কিন্তু এটা শক্ত হয়ে গেল, তখন এটাকে বলা হচ্ছে কিউটিন। যেমন তোমরা দেখবা ছত্রাকে কাইটিন থাকে পড়ছো, বা তোমাদের কাঁকড়ার উপরে যে খোলস মতো থাকে দেখছো তো অনেক শক্ত, এটা কিন্তু কিউটিন বা কাইটিন থাকে। তো এই দুটার মধ্যে তফাৎ জেনে রাখবা, তাহলে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য মুখস্থ হয়ে গেল। তো এরপরে দেখো, এরপরে আছে কি, এদেরকে সুতা কৃমি বা গোল কৃমি বলা হয়, অর্থাৎ গোল এরকম সুতার মতো দেখতে, তাই গোল কৃমি বা সুতা কৃমি বলা হয়। আর এদের অঙ্গতন্ত্র
অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অর্থাৎ গঠন মাত্রা তোমরা পড়ছিলে সংগঠন মাত্রা, তার মধ্যে 4 নম্বরে ছিল তন্ত্র, কোষ টিস্যু অঙ্গতন্ত্র, 4 নম্বরে ছিল তন্ত্র, তাহলে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হলো নেমাটোডা। সবাই বুঝতে পারছো তো নাকি? রেসপন্স দাও। জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তোমাদের তো বলছিলাম 3 থেকে 9 নম্বর পর্যন্ত পর্ব সবগুলো হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো সবগুলো কিন্তু আগেই পড়ে আসছি আমরা। এরপর দেখো সুডোসিলোমেট বা অপরকিত সিলোমযুক্ত। তোমাদের কিন্তু বলছিলাম 4 নাম্বার পর্ব, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত ছিল অ্যাসিলোমেট, আর 4 নম্বরটা ছিল সুডোসিলোমেট। তাহলে দেখো এগুলো কিন্তু তোমাদের এখন পড়া লাগছে, এগুলো তো তোমরা আগেই পড়ে আসছো। এরপরে দেখো অখণ্ডায়িত, অর্থাৎ এদের কোনো খণ্ডকায়ন নেই। আচ্ছা, এরপরে দেখো এদের দেহে ইলাস্টিন থাকে, অর্থাৎ দেহ নমনীয় হয় ইলাস্টিন মতো। অর্থাৎ কি, তোমার যদি একটা সুতাকৃমি ধরতে পারো বা চোখের সামনে দেখতে পাও, তাহলে এটা টানলে দেখবে একটা ইলাস্টিক মতো, অর্থাৎ লম্বা হয়। তো এই ইলাস্টিন নামক একটা বৈশিষ্ট্য থাকে। আর এদের দেহ দেখো কিউটিকল থাকে। আচ্ছা, কিউটিকল মানে কি, পাতলা স্তর না শক্ত স্তর? পাতলা। পাতলা। হ্যাঁ, স্তর। তাহলে এদের কৃমি যেহেতু দেখতে অনেক, এরা অনেক পাতলা স্তর থাকে, অর্থাৎ নরম স্তর থাকে, এরা একটু নরম মতো থাকে। তো এদের স্তরটা পাতলা থাকে, তাহলে এদের দেহে কিউটিকল থাকবে। আচ্ছা, এদেরকে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন হলো নলের ভিতরে নল। তো নলের ভিতরে নল দেখো, এখানে দন্তন্য দিয়ে আছে, তাই দন্তন্য দিয়ে মনে রাখবা নেমাটোডা পর্ব। তাহলে নলের ভিতরে নল, দন্তন্য দিয়ে মনে রাখবা নেমাটোডা পর্ব। তাহলে নলের ভিতর নল কোন পর্বের প্রাণীদের বলা হয়? নেমাটোডা পর্বের প্রাণীদের। আশা করি বুঝতে পারছো। তো এরপরে দেখো এদের শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র থাকে না, যেহেতু মনে রাখবে এগুলো পেটের মধ্যে, এগুলো এগুলো সব মলদ্বারে থাকছে, তাহলে এক্ষেত্রে হলো এখানে শ্বসনতন্ত্র রক্ত সংবহনতন্ত্র থাকে না, তাহলে এখানে এদেরও রক্ত সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র থাকবে না। আচ্ছা, এরপরে দেখো এদের বলছে যৌন দ্বিরূপতা বিদ্যমান। অর্থাৎ যৌন দ্বিরূপতাটা কি? যৌন দ্বিরূপতাটা হলো, দেখো এইখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো পুরুষ কৃমি আর স্ত্রী কৃমি। দেখো তো আলাদা করা যাচ্ছে, স্ত্রী কৃমি দেখতে এরকম, পুরুষ কৃমি দেখতে এরকম। কিন্তু এর আগের যেটা পর্বটা পড়ে আসছি প্লাটি হেলমেন্থিস, ওখানে তো পুরুষ কৃমি স্ত্রী কৃমি পৃথক করা যাচ্ছিল না। তো যৌন দ্বিরূপতাটা কি? যৌন দ্বিরূপতাটা হলো, দেখো এখানে একটা পুরুষ কৃমি আর একটা স্ত্রী কৃমি, দুইটা দেখো পৃথক। আমরা কিন্তু প্লাটি হেলমেন্থিসে পুরুষ কৃমি স্ত্রী কৃমি পৃথক ভাবে আলাদা করতে পারিনি, কিন্তু এক্ষেত্রে দেখো একটা পুরুষ কৃমি একটা স্ত্রী কৃমি পৃথক করতে পারছি। তাহলে এই যে পৃথক করা, অর্থাৎ এদের যে এরা হলে এক লিঙ্গ হয়, এ কারণে এদের দেহে যৌন দ্বিরূপতা বিদ্যমান, অর্থাৎ এরা পুরুষ দেহ স্ত্রী দেহ আলাদা হয়। তো এরকম করতে করতে তো আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম, তোমরা গ্রুপে পোস্ট দিবা সবাই, কিরকম ক্লাস হয়েছে বা আমাদের কি কি উন্নতি করা লাগবে বা কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে, এরকম সবকিছু তোমাদের মতামত দিবা। তোমরা সবাই একটু সময় বের করে 5 মিনিট সময় ব্যয় হবে, একটা করে গ্রুপে, আমাদের পাবলিক গ্রুপ যেহেতু, ওখানে পোস্ট দিয়ে দিবা। বুঝতে পারছো? সবাই করবা তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো আজকে যেটুকু ক্লাস করালাম এর মধ্যে কি বুঝতে কোথাও অসুবিধা আছে? না না ভাইয়া। ভাই। তো তাহলে আজকে আমরা দেখো, আরো কিন্তু তোমাদের 6 মিনিট, 8টা পর্যন্ত ক্লাস হওয়ার কথা, 6 মিনিট আগেই কিন্তু আমাদের টপিকটা শেষ হয়ে গেল। তো তোমাদের আগামী দিন এর উপরে এক্সাম হবে, তোমরা সবাই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে এক্সামে অংশগ্রহণ করবে আশা করি। তো তোমাদের এক্সামটা ভালো হোক এই কামনা করি। আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।